নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রিসেন্টলি খবরে আমরা দেখেছি যে কেন্দ্র সরকার আগামী 25শে জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার অনুরোধ করেছে। কারণ এই 25শে জুন 1975 সালে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করেছিলেন, যা ভারতবর্ষের গণতন্ত্রের একটি কালো অধ্যায়। আর এই যে সংবিধান হত্যা দিবস তার কিন্তু বিরোধিতা করেছে বিরোধীরা, আর সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো এমার্জেন্সি বাই ইন্দিরা গান্ধী ইন 1975, অর্থাৎ 1975 সালে ইন্দিরা গান্ধীর সেই জাতীয় জরুরি অবস্থা। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি কি, 75 সালের এমার্জেন্সি কি হয়েছিল, কেন ইন্দিরা গান্ধী বাধ্য হয়ে এমার্জেন্সি ডেকেছিলেন, এই এমার্জেন্সি ডাকার ফলে কি কি ঘটনা ঘটেছিল, আর এই এমার্জেন্সি কখন রদ হয়, তারপরে নতুন সরকার কি করে, আর এই এমার্জেন্সির ভালো দিক কি খারাপ দিক কি, আর সত্যি কি এই 25শে জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা উচিত না উচিত নয়, তাও কিন্তু দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। কেন্দ্র সরকার আগামী 25শে জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার নির্দেশ দিয়েছে। কারণ 1975 সালে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে বেআইনি জরুরি অবস্থা ডেকেছিলেন তার নাকি 50 বছর পূর্ণ হতে চলেছে 2025 সালে এই 25শে জুন। তাই তারা সারা দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস পালন করবে। আর এই সংবিধান হত্যা দিবস পালনের বিরোধিতা করছে বিরোধীরা, আর সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়েছে। এখন দেখে নেব এই ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা কি। ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে। আর এই জাতীয় জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর অনুরোধে ঘোষণা করেন দেশের রাষ্ট্রপতি। যদি দেশে যুদ্ধ লাগে, যদি কোনো বৈদেশিক শত্রু ভারতকে আক্রমণ করে, কিংবা আগে ছিল যদি ইন্টারনাল ডিস্টারবেন্স দেখা দেয়, তখন প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি এই এমার্জেন্সি ঘোষণা করেন। আর একবার যদি এমার্জেন্সি ঘোষণা করা হয় তাহলে কিন্তু দেশের সব ক্ষমতা চলে গেল কেন্দ্র সরকারের কাছে। রাজ্য সরকারগুলির কোনো ক্ষমতা থাকে না। কেন্দ্র সরকার চাইলেই নিজেদের ইচ্ছা মতো আইন তৈরি করতে পারে। আর এক জরুরি অবস্থা ঘোষণা হলে ভারতবর্ষের সংবিধানের সাধারণ মানুষের জন্য যে গুরুত্বপূর্ণ অধিকার অর্থাৎ মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের বিশেষ বিশেষ ধারাকে রদ করা যায়। যেমন 19 নম্বর ধারা, যেখানে ফ্রিডম অফ স্পিচের কথা বলা আছে, অর্থাৎ সরকারকে বিরোধিতা করা, আন্দোলন করা, কিংবা নিউজ মিডিয়া বা প্রেস মিডিয়া সরকার বিরোধী খবর প্রকাশ করা, এর উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্র সরকার। তার সাথে 20 ও 21 নম্বর ধারায় যে রাইট টু লাইফ, সেই রাইট টু লাইফকেও কিন্তু রদ করে দেয় কেন্দ্র সরকার। অর্থাৎ কেন্দ্র সরকার চাইলেই যে কোনো ব্যক্তিকে ইচ্ছা মতো গ্রেপ্তার করতে পারবে, তাকে আদালতে না নিয়ে গিয়ে তাকে কিন্তু জেলের মধ্যেই বন্দি রাখতে পারবে। অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা মানেই সমস্ত ক্ষমতা কেন্দ্র সরকারের কাছে, আর কেন্দ্র সরকার এক প্রকারের স্বৈরতান্ত্রিক সরকার বা অটোক্রেটিক সরকার বা ডিক্টেটরশিপ চালাতে পারে। এখন 1975-এর সেই এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থার বিষয়টি দেখে নেব। মেনলি এই 1975-এর এমার্জেন্সি ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ভারতবর্ষের এখন পর্যন্ত সবথেকে সাহসী প্রধানমন্ত্রী, যাকে আমরা এশিয়ার মুক্ত সূর্য বলি, যাকে আমরা বলি আয়রন লেডি। কারণ 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি যে সাহসিকতা দেখাতে পেরেছিলেন, সাহসিকতা আজও ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারেনি। আর সেই সাহসী প্রধানমন্ত্রীর রাজত্বের সবথেকে কালো অধ্যায় হচ্ছে এই এমার্জেন্সি, যাকে বলা হয় ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে অন্ধকারাচ্ছন্ন সময়। কারণ 1975 সালে তিনি ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে এই এমার্জেন্সি ডেকেছিলেন। যে ইন্দিরা গান্ধীকে আমরা ভারতবর্ষের সাহসী প্রধানমন্ত্রী বলছি, তাকে কেন এই হঠাৎ করে বেআইনিভাবে এমার্জেন্সি ঘোষণা করতে হলো, সেটা আমরা
দেখে নেব। মেনলি 1975 সালে 12 জুন এলাহাবাদ কোর্টে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটি কেস চলছিল, যেখানে 1971 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ ছিল সে নাকি বেআইনিভাবে সেই ভোটে জয়লাভ করেছে। সরকারি মেশিনারি কেস লাগিয়ে এমনকি টাকা দিয়ে সেই ভোটে তিনি বেআইনিভাবে জয়লাভ করেছে। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রাজনারায়ণ সিং, তিনি এই কেসটা করেছিলেন এবং এলাহাবাদ কোর্ট ইন্দিরা গান্ধীর বিপক্ষ। বলা হয় যে ইন্দিরা গান্ধীর এই ভোটে জয়ী প্রার্থী নয়, আসল জয়ী প্রার্থী এই রাজনারায়ণ সিং। আর ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী পদ থেকে তাকে পদত্যাগ হতে হবে, আর আগামী 6 বছর তিনি কোনো নির্বাচনে লড়তে পারবেন না। এটা কিন্তু ইন্দিরা গান্ধীর জন্য একটা বিরাট বড় ধাক্কা ছিল। অর্থাৎ এলাহাবাদ কোর্ট ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এই রায় দিয়েছিল। শুধু তাই নয়, সেই সময় ভারতবর্ষের সারা দেশের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। সেই সময় ভারতবর্ষের কেন্দ্রে যেমন কংগ্রেস সরকার, একাধিক রাজ্যে কিন্তু কংগ্রেস সরকার, সেই কেন্দ্রের রাজ্য সরকার এবং বিভিন্ন রাজ্যের যে কংগ্রেস সরকার তাদের বিরুদ্ধে বা তাদের নেতাদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। সেই সঙ্গে সেই সময় দ্রব্যমূল্যের বৃদ্ধি ব্যাপক বেড়ে গেছিল, সাধারণ মানুষের কাছে খাবার ছিল না, গরিবি দেখা দিয়েছিল, অনেক মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল, তার সাথে বেকারত্ব প্রচুর বেড়ে গেছিল। অর্থাৎ অভ্যন্তরীণ অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। সাধারণ মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছিল, বিরোধীরা কিন্তু সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছিল। আর সেই সময় বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন জেপি নারায়ণ। তিনি বিহারের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিরাট বড় আন্দোলন তৈরি করেন। আর সেই আন্দোলনে কংগ্রেস সরকারের পুলিশের ছোড়া গুলিতে অনেক মানুষের প্রাণ হারায়। এখানে কিন্তু সরকারের বিরুদ্ধে একটা সরকার বিরোধী আন্দোলন গর্জে ওঠে। সেই সময় গুজরাটের কংগ্রেস সরকারের বিরুদ্ধে নবনির্মাণ আন্দোলন শুরু হয়। সেখানে আন্দোলনের মূল যারা নেতা ছিলেন তারা হচ্ছে বেশিরভাগটাই স্টুডেন্ট। আর সেই আন্দোলন কিন্তু ব্যাপক রূপ নিয়েছিল। পরে গুজরাটে কংগ্রেস সরকারের পতন ঘটেছিল। আর একজন বিরোধী নেতা সে ছিলেন জর্জ ফার্নান্ডেজ। এই জর্জ ফার্নান্ডেজ ভারতীয় রেলের কর্মচারীদেরকে নিয়ে তিনি হরতাল চালিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় পশ্চিমবাংলাতেও কিন্তু কংগ্রেস সরকার, আর এই কংগ্রেস সরকারের বিরুদ্ধে তখন চলছে ব্যাপক বামপন্থী আন্দোলন এবং তার সাথে নকশাল আন্দোলন। অর্থাৎ সারা ভারত জুড়ে কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে, অনৈতিক সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কিন্তু ব্যাপক আন্দোলন চলছে এবং সমস্ত বিরোধীরা কিন্তু এক কাট্টা। আর তার ফলে সাধারণ মানুষ কিন্তু কংগ্রেস বিরোধিতার একটা ইনফ্লুয়েন্স পেয়ে যাচ্ছে। আর সেই সময় এলাহাবাদ কোর্টে যখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় আসে তখন ইন্দিরা গান্ধী কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে রেজিগনেশন করতে যাচ্ছিলেন, কিন্তু কংগ্রেসের পার্টির একজন নেতা এই জগজীবন রাম তার সঙ্গে একটা কনফ্লিক্ট হয় আর তারপরে তিনি কিন্তু রেজিগনেশন দেননি, বরং তিনি এই এলাহাবাদ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে চলে যান কোথায়? সুপ্রিম কোর্টে। 24 জুন সুপ্রিম কোর্টে একটি রায় দেয় এই কেসে, যেখানে বলা হয় যে যতদিন না এই কেসের ফাইনাল জাজমেন্ট হচ্ছে ততদিন ইন্দিরা গান্ধী তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার কাজ চালিয়ে যেতে পারেন, কিন্তু লোকসভাতে কোনো বিলে তিনি ভোটাভুটি দিতে পারবেন না। 25 জুন এই বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতা জয়প্রকাশ নারায়ণ তিনি দিল্লিতে একটা বিরাট বড় র্যালি ডাকেন, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং সমস্ত বিরোধী দলের নেতারাও কিন্তু এই র্যালিতে যোগদান করে। আর সেখানে তিনি তার বক্তব্যে সাধারণ মানুষকে ব্যাপক ইনফ্লুয়েন্স করে এবং তিনি সেখান থেকে পুলিশ এবং আর্মিকে অনুরোধ করেন যে তারা যেন এই ইন্দিরা গান্ধী সরকারের কথা না মানে। আর সেই সময় ইন্দিরা গান্ধী কিন্তু ভয় পেয়ে যায়, কারণ ইন্দিরা গান্ধীর কাছে খবর ছিল এই জয়প্রকাশ নারায়ণের পেছনে আছে আমেরিকার রাষ্ট্রপতি নিক্সন, কারণ আমেরিকার রাষ্ট্রপতি নিক্সনের সাথে এই ইন্দিরা গান্ধীর কিন্তু একটা বিরোধ ছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বা ভারত পাকিস্তান যুদ্ধে, যেখানে নিক্সন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করেছিল এই ইন্দিরা গান্ধীকে, কিন্তু ইন্দিরা গান্ধী তার কথা শুনেননি এবং তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পাকিস্তানকে দুই ভাগে ভাগ করেছিলেন। তাই ইন্দিরা গান্ধী ভেবেছিলেন হয়তো এই নিক্সনই এই জেপি নারায়ণকে পেছন থেকে কাঠি করে তার সরকার পতন করতে চায়। আর সেই 25 জুন ইন্দিরা গান্ধী হঠাৎ ডেকে পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে এবং তার কাছে তিনি জানতে চান যে এমার্জেন্সি ডাকা যাবে কিনা, এবং সিদ্ধার্থ শঙ্কর রায় তাকে বলেন যে ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে এমার্জেন্সি ডাকা যায়। আর তারপরে এই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখনকার ভারতবর্ষের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদকে সারা দেশে আপতকালীন ব্যবস্থা অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা ডাকার নির্দেশ দেন বা অনুরোধ করেন।
আর ভারতবর্ষে শুরু হয় জাতীয় জরুরি অবস্থা, অর্থাৎ ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে অন্ধকার আচ্ছন্ন সময়। এখন এই যে এমার্জেন্সি ডাকা হলো, তারপরে কি কি ঘটলো? যখন এমার্জেন্সি ডাকা হয়েছে তার 48 ঘন্টার মধ্যেই যে সমস্ত বড় বড় বিরোধী দলের নেতারা ছিলেন, যেমন জেপি নারায়ণ, লালকৃষ্ণ আদবানি, অন্যদিকে যে অটল বিহারী বাজপেয়ী, অন্যদিকে জ্যোতি বসু, অন্যদিকে লালু প্রসাদ যাদব, সবাইকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হয়। এবং বলা হয় যে এই এমার্জেন্সির সময়ে প্রায় 1 লাখের বেশি মানুষকে অনৈতিকভাবে গ্রেপ্তার করে ইন্দিরা গান্ধী সরকার। অর্থাৎ সরকার বিরোধী কোনো আন্দোলন কিন্তু সেই সময় ছিল না। যখনই আন্দোলন হয়েছে তখনই কিন্তু সরকারের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে। তাও কংগ্রেসের বড় নেতা অর্থাৎ ইন্দিরা গান্ধীর নিজের ছেলে সঞ্জয় গান্ধী নিজে গিয়ে বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশ দিয়ে ধরপাকড় চালু করেছিলেন। শুধু তাই নয়, সেই সময় ফিল্ম অ্যান্ড লিটারেচার অর্থাৎ সিনেমা ও সাহিত্যের উপরও কিন্তু তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে সরকারের বিরুদ্ধে কোনো এই সিনেমা তৈরি করা যাবে না, সরকারের বিরুদ্ধে কোনো সাহিত্য বা কবিতা লেখা যাবে না। এমনকি রবীন্দ্রনাথ ও নজরুলের যে বিদ্রোহী কবি তার উপরও ব্যান জারি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের বড় বড় যে লেখকরা ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা শঙ্খ ঘোষ, তাদের উপরেও ব্যান জারি করা হয়েছিল। এমনকি সেই সময় আকাশবাণীতে এবং ডিডি বাংলাতে কিশোর কুমারের গানকেও নিষেধাজ্ঞা জারি করা হয়। মিসা আর ডিআইআর অ্যাক্ট চালু করা হয়েছিল। আর এই অ্যাক্ট চালু করেই সরকারের পুলিশ এবং আর্মি যে কোনো সময় কিন্তু সাধারণ মানুষকে বা সরকার বিরোধী আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা ছিল তাদেরকে গ্রেপ্তার করতো বা তাদেরকে ডাইরেক্ট খুন করতো। ফলে বুঝতে পারছি সারা দেশে একটা ব্যাপক গোলযোগ তৈরি হয়েছিল, একটা অসম্ভব খারাপ সময় তৈরি হয়েছিল। সারা দেশে বেকারত্বের হার কিন্তু অনেক বেড়ে গেছিল, মানুষ কাজ পাচ্ছিল না, খাবার পাচ্ছিল না, না খেতে পেয়ে অনেক মানুষ মারা যাচ্ছিল, দ্রব্যমূল্যের বৃদ্ধি ব্যাপক বেড়ে গেছিল। আর তার ফলে কিন্তু একটা খুব করুণ অবস্থা বা অন্ধকার অবস্থার মধ্যে চলছিল সারা ভারত। এরপর 1977 সালে 23শে মার্চ ভারতবর্ষের রাষ্ট্রপতি এই এমার্জেন্সিকে রদ করে দেয় বা এন্ড অফ এমার্জেন্সি ঘোষণা করে। আর তার ফলে কিন্তু নির্বাচন কমিশন 1977 সালে সারা দেশে ভোট করায়। আর সেই ভোটেই কিন্তু দেখা যায় যে ইন্দিরা গান্ধীর এই এমার্জেন্সি বিরোধী মানুষের রায়, যেখানে কংগ্রেসের সিট নেমে যায় 153তে, ইন্দিরা গান্ধী নিজে হেরে যায়, সঞ্জয় গান্ধী নিজে ভোটে হেরে যায় এবং ভারতবর্ষে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়, যেটা হচ্ছে জনতা পার্টির সরকার, এবং যার প্রধানমন্ত্রী হয়েছিলেন এই মোরারজি দেশাই। মোরারজি দেশাই ক্ষমতায় আসার পরেই 1978 সালে সংবিধানে নতুন সংশোধন আনা হয়, 44তম সংবিধান সংশোধনী। সেখানে বলা হয় যে আগামীতে আর কোনো দিনই এই ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে ভারতবর্ষে ন্যাশনাল এমার্জেন্সি ডাকা যাবে না। ডাকা যাবে শুধুমাত্র আর্মড রেভলিউশন, অর্থাৎ যদি সশস্ত্র আন্দোলন ঘটে তবেই। ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে আর এমার্জেন্সি ভারতবর্ষে ডাকা যাবে না। 1980 সালে মিনার্ভা মিলস কেস সুপ্রিম কোর্ট বলে দেয় যে সরকার যদি এমার্জেন্সি ঘোষণা করে, সঠিক কারণে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কিনা সেটা কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। যদি সরকার সঠিক কারণ দেখাতে না পারে তাহলে কিন্তু এমার্জেন্সি ঘোষণা করা যাবে না। আর একথাও বলা হয় যে এই এমার্জেন্সি চালু থাকলে সরকার 19 নম্বর ধারাকে তারা রদ করতে পারে, কিন্তু 20 এবং 21 নম্বর ধারা অর্থাৎ রাইট টু লাইফ, অর্থাৎ যখন খুশি সরকারকে গ্রেপ্তার করা বা কোর্টে না গিয়ে হাজির করা বা কারাগারে বন্দি করে রাখা, এটা করতে পারবে না। এখন এই যে এমার্জেন্সি হয়েছিল, এই এমার্জেন্সির খারাপ দিক তো অনেক কিছু বললাম, ভালো দিকও কী ছিল? ভালো দিক একটা ছিল যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী করা হয়েছিল, যেখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার ও সোশ্যালিস্ট কথাটিকে স্থান দেওয়া হয়েছিল। যদিও তখনকার বিরোধী নেতারা এই সেকুলার আর সোশ্যালিস্ট কথাটির বারবার বিরোধিতা করেছে, কিন্তু এখনও পর্যন্ত সংবিধানে এই দুটো কথা রয়ে গেছে, কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে এই সেকুলার আর সোশ্যালিস্ট কথাটি বাদ দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ ভারতবর্ষের সংবিধান অলওয়েজ সেকুলার আর অলওয়েজ সোশ্যালিস্ট, আর এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, আর বেসিক স্ট্রাকচার কখনোই চেঞ্জ করা সম্ভব নয়। অর্থাৎ ভারতের সংবিধান সেকুলার ছিল, আছে, থাকবে, কখনোই ধর্মীয় সংবিধান হবে না। তার সাথে এই যে এমার্জেন্সি চাপ প্রায় 2 বছরের বেশি সময় ধরে চলেছিল, সেটাই কিন্তু একাধিক বিরোধী নেতার কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করে দিয়েছিল। যেমন এই জেপি নারায়ণ, আদবানি, জ্যোতি বসু, লালকৃষ্ণ আদবানি,
লালু প্রসাদ যাদব সবাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেছিল, সাধারণ মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে গেছিল। আর তারাই কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার গঠন করেছিল। কংগ্রেসের একাধিক রাজ্যের সরকার কিন্তু পতন ঘটেছিল। এমনকি এই আঞ্চলিক দলগুলি যাদের এই আবির্ভাব ঘটেছিল তারাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রের সরকারকে প্রভাবিত করা বা কেন্দ্র সরকার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এখন এই যে 25শে জুন 1975 সালে এই যে এমার্জেন্সি ডাকা হয়েছিল, আর সেটাই 50 বছরের পূর্তি হিসাবে এই যে সংবিধান হত্যা দিবস পালন করা হচ্ছে, এটা ঠিক না ভুল? অনেকেই বলছে এমার্জেন্সি ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে কালো অধ্যায়, কিন্তু এই সংবিধান হত্যা কথাটা কিন্তু অনেকেই বিতর্কিত মনে করছে। কারণ সংবিধান ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যা ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রেখেছে, যা ভারতবর্ষের টোটাল সিস্টেমটাকে চালাচ্ছে এবং সাধারণ মানুষের কাছে এই ফান্ডামেন্টাল রাইট দিয়েছে। তাই হত্যা করা কথাটি বিশ্বের কাছে কিন্তু একটা খারাপ এফেক্ট যাবে। যদি এটা হতো যে এমার্জেন্সি বিরোধী দিবস তাহলে হয়তো ভালো হতো। আবার বিরোধীরা এক শ্রেণী বলছে যে বিজেপি সরকার চাইছে এমার্জেন্সি বিষয়টিকে তুলে নিয়ে যে সংবিধান হত্যা দিবস পালন করা। যদি বিজেপি সরকারের পতন ঘটে, অন্য সরকার ক্ষমতা আসে, তারা হয়তো আবার এই নোট বাতিল যেদিন হয়েছিল সেই নোট বাতিলের দিনটিকে হয়তো পালন করবে যে অর্থনীতি হত্যা দিবস, অর্থাৎ কাদা ছোড়াছুড়ি চলবে। আর এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক, ভারতের সংবিধান মেনে ভারতের শাসন কার্য চলুক এবং মানুষের মৌলিক অধিকার রক্ষিত হোক, সংবিধান রক্ষিত হোক। এই হলে আমাদের দেশের উন্নতি হবে এবং আমাদের দেশের যে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি এটা রক্ষিত হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনি এই সংবিধান হত্যা দিবস বিষয়টি নিয়ে আপনার মতামত কী আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।